প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সামনে হাজির হয়েছি ট্যাক্সেশন ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে করবিধি এই সাবজেক্টটি নিয়ে। আর এই সাবজেক্টে যে অধ্যায় থেকে অঙ্ক করাবো সেটি হলো বেতন খাতে আয় নির্ণয়। তো বেতন খাতের আয় নির্ণয়ের যে অঙ্কটি আমি করাবো এটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2011-এ এসেছে। তো চলুন অঙ্কটি পড়ে আসি। অঙ্কে কি বলা আছে। জনাব শাকিল আহমেদ একটি বেসরকারি ব্যাংকের মুখ্য কর্মকর্তা। 2019 সালের 30 জুন তারিখে তার আয় ছিল নিম্নরূপ। আর আমাদের এখানে কোডটি বলেছে জনাব শাকিল আহমেদের মোট আয় ও করদায় নির্ণয় করো। তো আমরা একটি ছক আঁকবো। ছকে দেখেন করদাতা জনাব শাকিল আহমেদ, এরপর টিআইএন নাম্বার যদি থাকে, যেহেতু এটা নেই তার মানে না দিলেও হতো। এরপরে কর অঞ্চল, তার মানে তিনি কোন কর অঞ্চলের অন্তর্ভুক্ত সেটা। এরপরে কর বর্ষ অর্থাৎ যে বর্ষে কর প্রদান করা হবে। আর এরপরে আয় বর্ষ অর্থাৎ যে বছরের আয়ের উপর কর প্রদান করা হবে সেই আয় বর্ষ। এরপরে মোট আয় নির্ণয় বিবরণ টাকা। তো চলুন আমরা অঙ্কটি শুরু করি। যেহেতু এখানে আমাদের যে আয়গুলো দেওয়া আছে শুধু একটি খাতের আয় দেওয়া আছে, বেতন খাতে আয়। তারপরও আমাদের এখানে বলেই দিয়েছে মোট আয় নির্ণয় করো, তার মানে বেতন খাতটাই শুধু এখানে আসবে, কারণ এখানে অন্য কোনো খাতের আয় নেই। তো চলুন আমরা শুরু করি। প্রথমে দেখেন বেতন খাতে আয় ধারা 21, আমরা এটি লিখব। বেতন খাতে আয় ধারা 21। এরপরে আমরা যেটি করব সেটি দেখেন, আমরা সিরিয়াল অনুযায়ী 1 নম্বরে প্রথমে আমাদের মূল বেতন। তো আমাদের মূল বেতন দেখেন মাসিক মূল বেতন 40,000 টাকা। তো আমাদের এখানে প্রতি মাসে যেহেতু 40,000 আর আমরা অঙ্ক করছি 1 বছরে, আর আমাদের এখানে তাই 12 দিয়ে গুণ হবে। আর 12 দিয়ে গুণ হলে আমাদের এখানে টাকা আসবে 4,80,000 টাকা। এটা আমরা দ্বিতীয় টাকার ঘরে লিখি। এরপরে দেখেন আমাদের আছে মহার্ঘ ভাতা। তো আমরা 2 নম্বর সিরিয়াল দিয়ে লিখি মহার্ঘ ভাতা। তো মহার্ঘ ভাতা বলা হয়েছে মূল বেতনের 20%, আর আমাদের মূল বেতন এখানে 4,80,000। তো আমরা এখানে এই 4,80,000-এর 20% করব, আর 20% করলে আমাদের আসে 96,000। এটা সরাসরি দ্বিতীয় টাকার ঘরে বসে যাবে। এরপর 3 নম্বর সিরিয়ালে দেখেন আছে চিকিৎসা ভাতা মাসিক 2,000 টাকা। তো আমরা এখানে লিখব চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা বলা হয়েছে মাসে 2,000। তার যেহেতু আমরা 1 বছরের অঙ্ক করছি তাই আমাদের 12 দিয়ে গুণ হবে, আর 12 দিয়ে গুণ করে আমাদের 12 দুগুণে এখানে 24,000 টাকা হবে। প্রথম টাকার ঘরে লিখব, কারণ এর একটি আইন আছে। সেই আইনটি হলো এর অকাট ধার্য আছে। তো অকাট ধার্য আমাদের বাদ দিতে হবে, অর্থাৎ কত টাকা পর্যন্ত অকাট ধার্য? বার্ষিক 1,20,000 টাকা, আর মূল বেতনের 10% করে যেটি হবে, অর্থাৎ এই দুটির মধ্যে যেটি কম। তা আমরা লিখি বাদ অকাট ধার্য বার্ষিক 1,20,000 টাকা, অথবা মূল বেতনের 10%। তো মূল বেতন আমাদের এখানে 4,80,000 টাকা, তার 10% করলে আমাদের এখানে হয় 48,000 টাকা। এখানে আমাদের যেটি কম সেটি যাবে। তো আমাদের দেখেন এই দুইটি টাকার মধ্যে আমাদের কম হলো এই 48, তাই আমাদের এখানে 48,000 টাকা এখান থেকে অকাট ধার্য বলে আমাদের বাদ যাবে। আর দেখেন 24,000 থেকে 48,000 টাকা বাদ দিলে কিছুই থাকে না, অর্থাৎ বাদ দেওয়া যায় না। তো এরপরে আমরা 4 নম্বর সিরিয়ালে লিখব। 4 নম্বরে দেখেন আমাদের এখানে আছে উৎসব বোনাস। তো আমরা এখানে উৎসব বোনাস লিখি। উৎসব বোনাসে বলা হয়েছে 2 মাসের মূল বেতনের সমান, আর 2 মাসের মূল বেতন হলো 40,000, প্রতি মাসের বেতন হলো 40,000। তো 40,000-এর সাথে আমাদের 2 দিয়ে গুণ করব, কারণ আমাদের 2 মাসের বেতনের সমান। তাহলে আমাদের এখানে উৎসব বোনাস আসবে 80,000। এরপরে 5 নম্বরে দেখেন আপ্যায়ন ভাতা। তো আমরা এখানে আপ্যায়ন ভাতা লিখব। তো এখানে দেখেন আপ্যায়ন ভাতার এখানে বলা হয়েছে যে মাসিক 1,500 টাকা, কিন্তু প্রকৃত খরচ 1,200। তো আমরা বর্তমানে জানি যে আপ্যায়ন ভাতার কোনো অকাট ধার্য নেই, তার মানে আপ্যায়ন ভাতা আমাদের এখানে পুরাটাই যাবে। তো এখানে আমাদের আপ্যায়ন ভাতা যেহেতু 1,500 গুণ 12, অর্থাৎ প্রতি মাসে 1,500, 12 দিয়ে গুণ করলে আমাদের এখানে হবে 18,000। এরপরে আমাদের বাড়ি ভাড়া ভাতা। তো আমরা এখানে বাড়ি ভাড়া ভাতা 6 নম্বর সিরিয়াল দিয়ে লিখি বাড়ি ভাড়া ভাতা।
তো এই বাড়ি ভাড়া ভাতার একটি আইন আছে। তো বাড়ি ভাড়া ভাতা আমাদের এখানে বলেই দিয়েছে মূল বেতনের 10%। আগে আমরা মূল বেতন 4,80,000 এর 10% লিখি। তো 4,80,000 এর 10% করলে আমাদের আসে 60%। 4 লক্ষ তিনি মূল বেতনের এই যে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 60% করলে আমাদের আসে 2,88,000। এবার আমরা এর একটি নিয়ম আছে যেটি হলো অকার্যধার্য। তো অকার্যধার্যটা আমরা এখানে বাদ দেব। তো অকার্যধার্য হলো মূল বেতনের মাসিক 25,000 টাকা হিসেবে 3 লক্ষ টাকা অথবা মূল বেতনের 50%, এই দুটোর মধ্যে যেটি কম। তো আমরা এখানে লিখি মাসিক 25,000 টাকা হিসাবে 3 লক্ষ, কারণ প্রতি মাসে যদি 25,000 হয় তাহলে বছরে হয় 3 লক্ষ। 25,000 টাকা হিসাবে 3 লক্ষ, অথবা এখানে যত সংক্ষেপে লেখা যায় আর কি, অথবা মূল বেতনের 50%। তো মূল বেতন আমাদের এখানে ছিল 4,80,000 আর তার 50% সমান হয় আমাদের 2,40,000। আর এই যে 2 লক্ষ এখানে আমাদের মাসিক 25,000 টাকা হিসেবে 3 লক্ষ, এই 3 লক্ষ আর এই যে 2 লক্ষ টাকা, এই দুটোর মধ্যে যেটি কম সেটি। তা আমরা এখানে লিখব যেটি কম। তো এখানে আমাদের কম হলো 2,40,000, তার মানে আমরা এখানে 2,40,000 টাকা অকার্যধার্য হিসেবে বাদ দেব। তো আমাদের 2,40,000 এই 2,88,000 থেকে বাদ দিলে হয় 48,000 টাকা। এরপরে আমরা যাতায়াত ভাতা লিখব, যেটি আমাদের 7 নাম্বার আইটেম যাতায়াত ভাতা। তো দেখেন যাতায়াত ভাতায় আমাদের বলা হয়েছে যে মাসিক 3,000 টাকা, তার মানে বছরে হয় আমাদের 36,000 টাকা। তো আমাদের এখানে 3,000 গুণ 12 আমাদের এখানে আসবে। এরও একটি আইন আছে, তাই আমরা প্রথম টাকার ঘরে লিখি। তো বাদ অকার্যধার্য। আমরা জানি যাতায়াত ভাতের অকার্যধার্য সর্বোচ্চ সীমা হলো 30,000 টাকা, তাই আমরা এখানে 30,000 টাকা বাদ দেব। আর বাদ দিলে আমাদের এখানে থাকে 6,000। এটাই আমাদের হলো যাতায়াত ভাতা। এরপরে বলা হয়েছে তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন, তার নিয়োগকর্তার সমপরিমাণ অর্থ উক্ত তহবিলে প্রদান করেন। তার মানে নিয়োগকর্তা আমার হয়ে যে অনুমোদিত তহবিলে জমা দিয়েছেন সেটা আমার কাছে কি আয়, তাই সেটাও আমাদের এখানে আয় হিসাবে লিখতে হবে। আর আমরা এখানে লিখব অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগ কর্তার দান। তো অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান মূল বেতনের 10%। তো আমাদের এখানে মূল বেতন হলো 4,80,000 গুণ 10%, আমাদের এখানে আসবে 48,000। এই ছিল আমাদের হলো বেতন খাতে আয়। আর নেই এখানে আমাদের আর যেগুলো আছে সেগুলো বিনিয়োগ ভাতার আইটেম। তো সেগুলো আমরা পরে শিখব, মানে এরপরে করব। তো আমরা এইবার এই আইটেমগুলো যোগ করে দেব। আর যোগ করলে আমাদের যেটা আসে 7,76,000। হ্যাঁ, এইটাই ছিল আমাদের 7,76,000। আমরা আবার আরেকবার লিখি। আর এটা আমাদের মোট আয়। এখানে আরেকটা জিনিস করা যায় যে আমাদের মোট আয়, এখান থেকে আমরা আরেকটা জিনিস বের করতে পারি যে নিট কর দায়। তো সেটা আমাদের হলো করতে হলে নিট করযোগ্য আয় বের করতে হলে আমাদের প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে যেটা আছে এটা বাদ দিয়ে আমরা এখানে বের করতে পারি। তো সেটা আমি এখানে আপনাদেরকে 2 নিয়মে করা যায়। যেটা আমি এখন করব সেটা আপনারা দেখেন যে এই প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের দান এটা এখান থেকেও বাদ দিয়ে করযোগ্য আয় নির্ণয় করা যায়। তো সেটা আমরা এখন করব না, সেটা আমরা পরবর্তীতে দেখাবো 2 ভাবে করা যায় এটি। তো আমাদের এখানে মোট আয় নির্ণয় করলাম। এবার আমাদের যে কাজ সেটি হচ্ছে যে আমরা কর রেয়াতযোগ্য আয় নির্ণয় করব। তো কর রেয়াতযোগ্য আয় যদি আমরা নির্ণয় করি তাহলে আমাদের ছক লাগবে। দেখেন আমরা ছক অলরেডি কেটে ফেলেছি। তো এখানে আমাদের কর রেয়াতযোগ্য আয় বলতে বোঝায় যে টাকার উপরে আমার কর দেওয়া লাগবে না, অর্থাৎ কর ছাড় পাওয়া যাবে, সেটাই হলো কর রেয়াতযোগ্য আয়, অর্থাৎ যে ব্যয়ের উপর।
তো আমরা এখানে দেখেন সেই জাতীয় আমাদের কিছু আইটেম দেওয়া আছে, আমরা এক এক করে সেগুলো এখানে বসাবো কোনগুলো এর অন্তর্ভুক্ত হবে। তো প্রথমে আমরা লিখি বিনিয়োগ ও দানসমূহ। আমরা এখানে বিনিয়োগ ও দানসমূহ বলে আমাদের 3টা পার্ট এখানে থাকে আমরা জানি। তো আমরা আমরা এখানে ক বলে লিখি, তাহলে সুন্দর হবে বিনিয়োগ ও দান। এটা 3 পার্টে তৈরি করা হয়, তাই ক নম্বরে আমরা বিনিয়োগ ও দানে লিখবো। দেখেন বিনিয়োগে আমাদের পারিবারিক ব্যয় এটা আসবে না, পারিবারিক ব্যয়টা আসবে না, জীবন বীমার প্রিমিয়াম আসবে। তো আমরা এখানে 1 নম্বর সিরিয়াল দিয়ে লিখি জীবন বীমা প্রিমিয়াম। তো জীবন বীমার প্রিমিয়াম আমাদের এখানে দেখেন দেওয়া আছে, এই যে জীবন বীমা প্রিমিয়াম পলিসি 1,50,000 আর মূল প্রিমিয়াম হলো 10,000। তো আমরা এখানে প্রিমিয়াম 10,000 লিখলাম। এর একটি আইন আছে যে সর্বোচ্চ সীমা হলো বিমা মূল্যের 10%। তো আমরা বিমা মূল্যের 10%, তো এখানে আমরা আরেকটি কাজ করি, এখানে আমরা 10,000 লিখি আর এখানে আমরা লিখি সর্বোচ্চ সীমা। তো সর্বোচ্চ সীমা বিমা মূল্য দেখেন এখানে 1,50,000। তো 1,50,000 হলো এই বিমা মূল্য, এই বিমা মূল্যের 10% হলো সর্বোচ্চ সীমা। তো 1,50,000-এর 10% করলে এখানে 15,000 টাকা হয়। তো সর্বোচ্চ সীমা বলতে জীবন বীমা প্রিমিয়ামটা এখানে যাবে, তবে এই সর্বোচ্চ সীমাটা ক্রস করবে না। যদি এখানে 20,000 টাকা হয়তো বিমা প্রিমিয়াম আর সর্বোচ্চ সীমা যদি এখানে 15,000 টাকা হয়তো, তাহলে এই 15,000 টাকায় যেত, অর্থাৎ এই সীমাটা ক্রস করবে না। অথচ অ্যাকচুয়াল যে প্রিমিয়াম সেটাই যাবে, যদি অ্যাকচুয়াল প্রিমিয়ামটা যদি বেশি হয় তখন এই সর্বোচ্চটা যাবে। এটাই আপনারা খেয়াল রাখবেন। তো এটা আমি আগেই উপরে লিখেছি, এটা এইভাবেই থাক। এরপরে 2 নম্বরে দেখেন, 2 নম্বরে যেটা আসবে যে জীবন বীমার প্রিমিয়াম চলে গেল, এরপরে তালিকাভুক্ত কোম্পানি শেয়ার ক্রয়, এটা অবশ্যই আসবে। তো আমরা এখানে 2 নম্বর সিরিয়ালে লিখবো শেয়ার ক্রয়। তো আমরা শেয়ার ক্রয় করেছি কত, 30,000 টাকা। তো অবশ্যই আমাদের এখানে 30,000 টাকা আসবে এটা। এরপরে দেখেন অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান, আমরা জানি সেটা আমাদের নিয়োগকর্তা এবং কর্মী দুইজনের যে দান থাকে সেই দুটি এখানে আসবে। তো আমার পক্ষে যে আমার নিয়োগকর্তা দান করেছে সেটি এবং আমি যে দান করেছি সেটি, তার মানে এখানে যে তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান জমা দেন এবং নিয়োগকর্তাও সমপরিমাণ অর্থ উক্ত তহবিলে দান করেন। তো আমরা সেটা এখানে লিখব অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী ও নিয়োগকর্তার দান। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী ও নিয়োগকর্তার দান। তো আমরা এটা আগেই একটা বের করেছিলাম যে আমাদের মূল বেতন এখানে 4,80,000 আর তার 10% দিচ্ছে, তার মানে আমাদের বের হয়েছে এখানে 48,000। তার মানে আমরা এখানে সেটাই লিখি 48,000 গুণ 2, তার মানে আমাদের এখানে আসে 96,000। হ্যাঁ, আর এই 3টা আমরা এখন যোগ করব, যোগ করলে আমাদের এখানে আসে 1,36,000। আর এইটা আমাদের হলো প্রকৃত বিনিয়োগ যেটা ক আমরা বের করলাম। এরপরে আমরা খ দিয়ে লিখব যে এখানে একটা আইন আছে, মানে ধারা আছে, সেটা আমরা লিখি 44(4) ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের দান ব্যতীত প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান ব্যতীত করযোগ্য আয়ের 25%। করযোগ্য আয়ের 25%। তো আমাদের এখানে করযোগ্য আয় আমরা আগেই বের করেছিলাম। তো আমাদের সেখানে করযোগ্য আয় ছিল 7,76,000। হ্যাঁ, তো আমরা অর্থাৎ এখানে আমরা ওইটা বের করে দেখাইয়ে দিই। 7,76,000 মাইনাস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান ছিল আমার এখানে এই যে 20,000, তার মানে এই 20,000 টাকা এখানে আমরা বাদ দেব। যদি আমরা এই টাকাটা এই 20,000 এখান থেকে বাদ না দিয়ে যদি আমরা এখানে বাদ দিতাম, তাহলে এই বাদ দিয়ে
যোগ্য যে আয়টা হয়তো সেটা এখানে বসালে তখন আর এখানে বাদ দেওয়া লাগতো না। এটা খেয়াল রাখবেন, এটা আমি পরবর্তীতে শেখাবো, আপনারা ওইটা তখন দেখে নিয়েন। এবার এরপরে আমরা 25% করি, আর 25% করলে আমাদের যেটা আসবে সেটা হলো 1,89,000, 1,89,000। এবার গ, তো গ হলো যেটা আইন যে সর্বোচ্চ সীমা, সর্বোচ্চ সীমা, সর্বোচ্চ সীমা হলো 1,50,00,000, 1,50,00,000। তো আমরা এখানে 1,50,00,000 লিখি। এখন প্রশ্ন হলো যে এই তিনটা টাকা, এই তিনটা টাকার মধ্যে ক, খ এবং গ, এই তিনটার মধ্যে যেটি কম সেটি এখানে কর রেয়াতযোগ্য আয় হিসেবে গণ্য হবে। তো আমরা এবার লিখি যে অনুমোদনযোগ্য কর রেয়াত আয় কর রেয়াতযোগ্য আয়, কর রেয়াতযোগ্য আয় ক, খ এবং গ এর মধ্যে যেটি কম। তো এই তিনটার মধ্যে কম দেখেন 1,36,000, তার মানে আমাদের এখানে কর রেয়াতযোগ্য আয় হলো 1,36,000, 1,36,000। এরপরে আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে যে আমাদের কর দায় নির্ণয় করব। আর কর দায় নির্ণয় করতে হলে আমাদের যে ধারাবাহিক ছক আমি এর আগেও আপনাদেরকে দেখাইছি, আপনারা সেটা একটু অনুসরণ করে আসবেন। প্রথমে আমাদের নিট করযোগ্য আয় নির্ণয় করে নিতে হবে। আর নিট করযোগ্য আয় মানে যে মোট আয় থেকে এই প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলটা বাদ দিলে আমরা নিট করযোগ্য আয় পেয়ে যাব, যদিও আমরা সেটাও এখানে বের করে দেখাই দিই। তো আমাদের এখানে মোট করযোগ্য আয়, প্রথমে দেখেন জনাব শাকিল আহমেদের কর দায় নির্ণয় বিবরণ টাকা টাকা। তো আমরা এখানে প্রথমে লিখব মোট করযোগ্য আয়। তো মোট করযোগ্য আয় আমাদের এখানে 7,76,000, এরপরে বাদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান আমাদের এখানে 20,000। আর যদি আমরা এখানে বাদ দিই তাহলে আমাদের এখানে 7,56,000 আসে। এরপরে এটাই হলো আমাদের নিট করযোগ্য আয়। তো আমাদের এই নিট করযোগ্য আয় আমরা পেয়ে গেলাম। তো আমরা এবার যেহেতু কর এখানে একটা দাগ দিয়ে নেব। এরপরে আমরা আমরা যে নিয়মটা জানি আমাদের নিট করযোগ্য আয় এটা, তো এই নিট করযোগ্য আয়ের প্রথম 2,50,000 টাকা পর্যন্ত 0%। তাহলে আমরা লিখি প্রথম 2,50,000 টাকা পর্যন্ত মোট আয়ের বা নিট করযোগ্য আয়ের, নিট করযোগ্য আয়ের উপর 0%। আর 0% মানে এখানে করটা আমাদের আসবে না, 0% তো আর হয় না। এবার পরবর্তী দেখেন আমাদের মোট কিন্তু আয় এইটা নিট করযোগ্য আয়, এই টাকার উপরে প্রথম 2,50,000 টাকার উপরে 0%, তার বাকি যা থাকে তার উপরে আবার 4 লাখ পর্যন্ত আমরা ধরবো। তো আমরা এখানে লিখি পরবর্তী 4 লক্ষ টাকার উপর, পরবর্তী 4 লক্ষ টাকার উপর 10%। তো আমরা এখানে 4 লক্ষ 10% করলে আমাদের এখানে হয় কত, 40,000। তো আমরা 40,000 লিখলাম। পরবর্তী 4 লক্ষ টাকার উপরে আমাদের 40%। এরপরে অবশিষ্ট আর থাকছে কত, তার মানে 7,56,000 থেকে প্রথমে 2,50,000 বাদ দিলাম, এরপরে অবশিষ্ট যা আছে তার থেকে আবার 4 লক্ষ বাদ দিলাম, দিয়ে অবশিষ্ট যা আছে সেটা আবার দেখতে হবে 5 লক্ষ পর্যন্ত হয় কিনা। যদি না হয় 5 লক্ষ পর্যন্ত আমার 4%, তো আমার অবশিষ্ট আর থাকছে এখানে 1,06,000 টাকা। তো আমি সেটাই লিখবো, অবশিষ্ট 1,06,000
টাকার উপর 15%। তো 1,06,000 টাকার উপর 15% করলে আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে 15,900 টাকা। এই 15,900 এবার আমরা যোগ করব, যোগ করলে আমাদের 40 অর্থাৎ 55,900 হয়। আর এইটাই আমাদের হলো মোট কর দায়। এটা আমরা এখানে লিখব মোট কর দায়। তারপরে আমরা ওই যে বিনিয়োগ বাদ এবার দেখেন আমাদের ওই যে বিনিয়োগ যে ভাতাটা আমরা এখানে বের করছিলাম ওর উপরে আমরা যে কর রেয়াত পাবো সেটা, তার মানে বাদ বিনিয়োগের উপর কর রেয়াত। তো বিনিয়োগের উপর কর রেয়াত, বিনিয়োগ ছিল 1,36,000 আর আমরা জানি কর রেয়াত পাওয়া যায় 15%। তো 1,36,000-এর 15% করলে আমাদের এখানে 20,400 হবে। আর এই 20,400 আমাদের বাদ দিলে হবে 35,500। এটাই ছিল আমাদের প্রদেয় কর বা কর দায়। তো আমরা এখানে প্রদেয় কর বা কর দায় এটা আমরা নির্ণয় করব। আর এটাই আমাদের ছিল অঙ্ক। আমাদের মোট আয় নির্ণয় করতে বলেছে এখানে, মোট আয় আর হলো কর দায়। কিন্তু আমরা এখানে বিনিয়োগ ভাতা বা কর রেয়াতযোগ্য আয় নির্ণয় করেছি। আমাদের কর দায় নির্ণয় করতে হলে আমাদের এইটা নির্ণয় করতে হলে এটা লাগবে সেই জন্য। আর আপনাদের আরেকটা খেয়াল রাখতে হবে যে আমাদের কিছু কিছু আইটেম যেগুলো আমরা এখানে নোট হিসাবে বা যে বাদ দিয়েছি বা বিভিন্ন ধারা ব্যবহার করেছি এগুলোর জন্য একটা নোট তৈরি করতে হবে, কয়েকটা আইটেমের নোট দিতে হবে নিচেই। নোট দিলে আপনি পুরো অঙ্কের মার্ক পাবেন। যদিও আমি সেগুলো দেখাইনি, আপনি বই থেকে এটা দেখে নিয়েন। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।